আসসালামু আলাইকুম। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ই-অকশন পোর্টালে সবাইকে স্বাগতম। একজন বিডার কিভাবে নিবন্ধনের পরে নিলামে অংশগ্রহণ করতে পারবে সেটি আমরা এখানে দেখানোর চেষ্টা করব। শুরুতে উপরে মেনুতে দেখতে পাচ্ছি লগইন করুন এই বাটনে ক্লিক করতে হবে। এখানে ইমেল বা ফোন নাম্বার দিতে হবে, অর্থাৎ যে নম্বর দিয়ে আমরা নিবন্ধন করেছি সেই নম্বরটি দিতে হবে। মোবাইল নাম্বার দিলাম, এরপরে পাসওয়ার্ড দিয়ে নিচে লগইন করুন বাটনে ক্লিক করব। লগইন সফল হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের বাম পাশে দেওয়া আছে 4টে নিলাম, লাইভ নিলাম, আসন্ন নিলাম, জয়ী নিলাম, অগৃহীত নিলাম। এখানে আসলে সংখ্যাটি দেখাচ্ছে লাইভ নিলাম কতটি আছে, এখন 2টি নিলাম চলছে। আসন্ন নিলামে এখন কোনো নিলাম নেই। জয়ী নিলাম, আমি কতটি নিলামে জয়ী হয়েছি সেটি সংখ্যা দেখাবে। অগৃহীত নিলাম, এখানে কতটি নিলামে আমি পরাজিত হয়েছি বা অগৃহীত হয়েছি সেটি সংখ্যা দেখাবে। ডান পাশে দেখতে পাচ্ছি একটি নোটিফিকেশন প্যানেল, অর্থাৎ কোনো মেসেজ বা নোটিফিকেশন আসলে সেটা আমরা এখানে প্যানেলে দেখতে পারবো। এখন শুরুতে যাই, প্রোফাইলে যেতে হবে। অবশ্যই সবাইকে প্রোফাইলটি আপডেট থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছি প্রোফাইল ছবি, এখানে বিডারের ছবি আপলোড করতে হবে। এখানে ইনফরমেশন দেওয়া আছে, নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং ঠিকানা দেওয়া আছে, যেটি আমরা নিবন্ধনের সময় পূরণ করেছিলাম। এরপরে দ্বিতীয়টি বাম পাশে দেখতে পাচ্ছি রিফান্ড তথ্য। এখানে ব্যাংকের ইনফরমেশন গুলো দিতে হবে, অর্থাৎ আমি যে ব্যাংক অ্যাকাউন্টে আমার জামানতে টাকা রিফান্ড নিতে চাচ্ছি সেই ব্যাংকের ইনফরমেশনটা এখানে আপডেট করতে হবে। শুরুতে এখানে দেখতে পাচ্ছি ব্যাংকের নাম, শাখা, রাউটিং নাম্বার যদি থাকে, জানা থাকে তাহলে দিতে পারেন। অ্যাকাউন্ট হোল্ডারের নাম অবশ্যই দিতে হবে এবং অ্যাকাউন্টের নম্বর দেওয়ার পর নিচে সেভ করুন বাটনে ক্লিক করবেন। এরপরে যাই লাইভ নিলাম সমূহ। লাইভ নিলাম সমূহে দেখতে পাচ্ছি শুরুতে 3টি ফাঁকা বক্স আছে, অর্থাৎ এখানে আমরা যখন অনেকগুলো নিলাম থাকবে সেক্ষেত্রে আসলে এটার প্রযোজ্য যে নিলামের নাম লিখে সার্চ দেওয়া বা প্রবেশের নাম অথবা আইটেমের নাম লিখে নিলামটি সার্চ করে খুব সহজে বের করা সম্ভব। এরপর দেখতে পাচ্ছি নিচে 2টি নিলাম চলছে, যেটি কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি এবং অপরটি নরসিংদী প্রবেশ 1-এর নিলাম চলছে। এখানে সংক্ষিপ্ত কিছু বর্ণনা দেওয়া আছে, যেমন বিজ্ঞপ্তি সূত্র দেওয়া আছে, আবেদন শুরুর সময়, আবেদন শেষ সময় এবং খোলার সময়, আবেদন ফি কত সেটাও দেওয়া আছে এবং আবেদন শেষ হতে সময় বাকি আছে কত সময়, অর্থাৎ দিন, ঘন্টা, মিনিট, সেকেন্ড দেওয়া আছে। এখন আমরা একটি নিলামে অংশগ্রহণ করব। আমরা কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির যে নিলামটি চলছে সেটিতে আমরা অংশগ্রহণ করব। শুরুতে এখানে যেতে হবে, বিস্তারিত দেখুন বা বিড করুন বাটনে ক্লিক করতে হবে। এখন আমরা অপশন ডিটেলসে দেখছি, নিচে ডান পাশে প্রাথমিক তথ্য দেওয়া আছে। শিডিউল দেখতে ফি প্রদান করুন, অর্থাৎ আবেদন ফি প্রদান করলে শিডিউলটি উন্মুক্ত হয়ে যাবে। এখানে কিছু প্রাথমিক তথ্য দেওয়া আছে এবং বাম পাশে একই নিলামের কিছু সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া আছে, আইটেমের নাম দেওয়া আছে। এই প্রাথমিক তথ্যটি অবশ্যই সবাইকে পড়তে হবে, আবেদনের সময় তারিখ খেয়াল রাখতে হবে। এরপর নিচে গুরুত্বপূর্ণ বিষয় হলো দরদাতার যোগ্যতা। ন্যূনতম এখানে পরিমাণ দেওয়া আছে 5,23,200 টাকা, প্রাকৃতিক মূল্যে 50% বিক্রেতা কর্তৃক নির্ধারিত ব্যাংক সলভেন্সি বা ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংক ক্রেডিট লেটার স্ক্যান কপি দাখিল করতে হবে, অর্থাৎ বিডারকে অবশ্যই 5,23,200 টাকার ব্যাংক স্টেটমেন্ট থাকতে হবে। এটি অবশ্যই সকল বিডারগণ এটি খেয়াল করবে। এরপরে ফি পরিশোধ করুন বাটন দেখতে পাচ্ছি, ফি পরিশোধ এই বাটনে ক্লিক করব। আমরা এখন দেখতে পাচ্ছি একটি টোকেন জেনারেট হয়েছে। শুরুতে লেখা আছে ই-অকশনের আবেদন ফি প্রদানের টোকেন স্লিপ, ক্যাশের মাধ্যমে জমা, এবং বাম পাশে লেখা আছে ব্যাংক কপি। এরপরে লেখা আছে অ্যাকাউন্টের নাম, অ্যাকাউন্ট নম্বর, যে অ্যাকাউন্টে টাকা পরিশোধ করতে হবে, টাকার পরিমাণ 2,000 টাকা, বিশেষ দ্রষ্টব্য।
ই অপশনের আবেদন ফির টাকা জমা দিতে টাকার সাথে একটি স্লিপটি প্রদান করুন। ইবিএল এর যেকোনো শাখায় জমা দেওয়া যাবে। কোনো প্রকার ডিপোজিট মেশিনে টাকা জমা দিলে তা গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ আপনি যদি সরাসরি ব্যাংকে ক্যাশের মাধ্যমে জমা করতে চান, সেক্ষেত্রে এই কপিটি সঙ্গে নিয়ে যেতে হবে। এই কপিটি প্রিন্ট করার জন্য উপরে প্রিন্ট বাটন দেওয়া আছে এবং বাম পাশে দেখতে পাচ্ছি একটি ডাউনলোড বাটনও দেওয়া আছে। এরপর দেখতে পাচ্ছি একটি মেসেজ লেখা আছে, ফি পরিশোধ যাচাই সম্পন্ন না হওয়া পর্যন্ত অপেক্ষায় থাকুন। অর্থাৎ আমার আবেদন ফিটি সম্পন্ন হলে তখন আমরা শিডিউলটি দেখতে পারবো। এখন আমরা অপেক্ষায় থাকি। এখন পুনরায় আবার লগ ইন করলাম। লগ ইন করে দেখতে পাচ্ছি ড্যাশবোর্ডের নোটিফিকেশন প্যানেলে একটি মেসেজ এসছে, ফাইন্যান্সিয়াল যাচাই অনুমোদন। অর্থাৎ আমরা যে আবেদন ফিটি জমা দিয়েছি সেটি অনুমোদিত হয়েছে। এরপর আবার নিলামে যেতে হবে। এই মেসেজের লিঙ্কে ক্লিক করে সহজে যেতে পারি অথবা লাইভ নিলামে যেতে পারি। আমরা এই লিঙ্কে গেলাম। এই যে দেখতে পাচ্ছি অপশন ডিটেলস, শিডিউলটি উন্মুক্ত হয়েছে। এই যে পূর্ণ শিডিউল, মালামালের বিবরণ দেওয়া আছে, একক দাম, পরিমাণ এবং নির্দেশনাবলীগুলো দেওয়া আছে। এটা সম্পূর্ণ পড়তে হবে সবাইকে। এরপরে দেখতে পাচ্ছি নিচে ধাপগুলো দেওয়া আছে, ফি পরিশোধ, শিডিউল দেখুন, জামানত প্রদান এবং বাকিগুলো দেওয়া আছে। অর্থাৎ একটি পর একটি আমরা সম্পন্ন করলে এগুলো কালার হয়ে যাবে। শিডিউল দেখুন ক্লিক করে আমরা শিডিউলটি আমরা ডাউনলোড করতে পারি। উপরে প্রিন্ট বাটন দেওয়া আছে এবং বাম পাশে ডাউনলোড বাটনও দেওয়া আছে। এরপর দেখতে পাচ্ছি জামানত প্রদান করুন, এখানে ক্লিক করব। লেখা আছে আপনার উদ্ধৃত মূল্যে কমপক্ষে 10% জামানত প্রদান করতে হবে। অর্থাৎ আমরা যে দরমূল্য, সর্বমোট যে দরমূল্য দিব সেটার কমপক্ষে 10% হতে হবে। আমরা 11,44,500 টাকার একটি দরমূল্য দিব, সেক্ষেত্রে এর 10% 1,40,450 লিখলাম, দিয়ে সাবমিট করুন বাটনে ক্লিক করব। এরপর দেখতে পাচ্ছি আবার পুনরায় একটি টোকেন স্লিপ জেনারেট হয়েছে। এখানে লেখা আছে এই অপশনের জামানত প্রদানের টোকেন স্লিপ, ক্যাশের মাধ্যমে জমা। আবেদন ফির মতোই আমরা এই অ্যাকাউন্ট নাম্বারে জামানতে টাকা প্রদান করতে পারবো অথবা অনলাইনেও ট্রান্সফার করতে পারি। এরপর দেখতে পাচ্ছি রিফান্ড তথ্য। রিফান্ডের জন্য আপনার ব্যাংক ইনফরমেশন দিন। অর্থাৎ আমরা যে ব্যাংক অ্যাকাউন্টে জামানতে টাকা রিফান্ড নিতে চাচ্ছি সে অ্যাকাউন্টের নাম্বারটি দিব। অ্যাকাউন্টের নাম্বার দিতে হবে। এরপর ব্যাংকের নাম, ব্যাংক পিএলসি, ব্রাঞ্চের নাম ধানমন্ডি ব্রাঞ্চ, অ্যাকাউন্টধারীর নাম এমডি রায়হান, রাউটিং নাম্বার দিলাম। এরপর নিচে সেভ বাটনে ক্লিক করব। রিফান্ডের তথ্য আপডেট করা হয়েছে। এরপর দ্বিতীয় দেখতে পাচ্ছি ডকুমেন্টস, আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করুন। ডকুমেন্টস আপলোড করুন বাটনে ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছি উপরে কিছু নির্দেশনা দেওয়া আছে। প্রথমে লেখা আছে যদি আবেদনকারী টিএনআই সার্টিফিকেট প্রদান করতে ব্যর্থ হন তবে তার উপর অতিরিক্ত 5% কর আরোপ করা হবে। এটি সরকারি বিধি অনুযায়ী দেওয়া আছে। এরপর লেখা আছে স্বাক্ষর পিএনজি ফরম্যাটে আপলোড করতে হবে। তৃতীয়ত লেখা আছে স্বাক্ষর ব্যতীত অন্য সকল ডকুমেন্টস পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। অর্থাৎ শুধুমাত্র স্বাক্ষরটি পিএনজি ফরম্যাটে হতে হবে, বাকি সকল ডকুমেন্টস আছে যেগুলো দিতে হবে সেগুলো অবশ্যই পিডিএফ ফরম্যাটে হতে হবে এবং 5 MB এরকম সাইজের হতে হবে। এরপরে দেখতে পাচ্ছি শুরুতেই দেওয়া আছে স্বাক্ষর, অর্থাৎ ব্যক্তি বা প্রতিষ্ঠান মালিকের স্বাক্ষরটি আপলোড করতে হবে। আমরা একটি স্যাম্পল স্বাক্ষর আপলোড করি, সাইন আপলোড করলাম। এরপর লেখা আছে জাতীয় পরিচয়পত্র, এনআইডি পিডিএফ ফাইল আপলোড করলাম। এরপর টিন,
এরপর ভ্যাট অর্থাৎ বিন সার্টিফিকেট দিতে পারি। আমি একটি টেস্টের জন্য যে কোনো ডকুমেন্টস একটা আপলোড করলাম আর কি। এরপরে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট স্ক্যান কপি দিতে হবে। অবশ্যই যোগ্যতাতে যে পরিমাণ টাকা দেওয়া আছে সেটি লিখতে হবে, সেই পরিমাণে স্টেটমেন্ট থাকতে হবে। দিলাম, এরপর সাবমিট করুন বাটন। আমরা যেমন এই শিডিউলে দেখি এই যে দরদাতার যোগ্যতা দেওয়া আছে, ন্যূনতম 5,23,200 টাকার ব্যাংক স্টেটমেন্ট দাখিল করতে হবে। এটি অবশ্যই থাকতে হবে। এরপরে তৃতীয়ত দেখি দরপত্র তথ্য, দরপত্র প্রদান করুন। এখানে বাটন ক্লিক করলাম। এরপর আইটেমের নাম, পরিমাণ দেওয়া আছে, আমি কত টাকা দর দিতে যাচ্ছি সেটা আমি ওখানে উল্লেখ করব। আমি এখানে দিতে যাচ্ছি 1,175 টাকার রেট বা 175 টাকা। উদ্ধৃত সময়সীমা। এরপর এখানে দেখতে পাচ্ছি মোট দরপত্রের পরিমাণ 11,40,500 টাকা। এরপর ডান পাশে লেখা আছে উদ্ধৃত সময়সীমা বিক্রয়াদেশ এর পরবর্তী সর্বোচ্চ 30 দিন। এখানে দিন দিতে হবে, অর্থাৎ বিক্রয়াদেশের পরবর্তী কত দিনের মধ্যে আমি এই মালামালটি গ্রহণ করতে ইচ্ছুক সেই দিনটি আমাকে লিখতে হবে। এটি অবশ্যই সর্বোচ্চ 30 দিনের মধ্যেই হতে হবে। আমি এটি 20 দিন দিলাম, 20 দিনের মধ্যে মালামাল গ্রহণ করতে চাই। দেওয়ার পরে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে নিচে সাবমিট করুন বাটনে ক্লিক করতে হবে। আপনার দরপত্র সম্পন্ন হয়েছে, নিচে একটি নোটিফিকেশন দেখালো। এরপরে বাম দিকে দেখতে পাচ্ছি দরপত্র প্রদান, দরপত্র ফর্ম দেখুন। এখানে 3টি ডকুমেন্টস জেনারেট হয়েছে, পরিশিষ্ট ক, পরিশিষ্ট খ এবং পরিশিষ্ট গ। এই 3টি ডকুমেন্টস জেনারেট হয়েছে। নিলাম দরপত্র ফর্ম। এই যে আমরা যে স্বাক্ষরটি আপলোড করেছি সেই অর্থাৎ বিডারের স্বাক্ষর এখানে অটোমেটিক চলে আসবে। এরপর দ্বিতীয় দেখতে পাচ্ছি পরিশিষ্ট খতে কন্ডেম ঘোষিত বিক্রয়যোগ্য মালামাল পরিমাণ ও মূল্য তালিকা। এরপর নিলামে প্রাপ্ত মালামাল গ্রহণের সময়সীমা তালিকা দেওয়া আছে। এই ডকুমেন্টস গুলো আমরা পৃথকভাবেও ডাউনলোড করতে পারি। পরিশিষ্ট এইগুলো বাটনের উপর ক্লিক করলে ডাউনলোড হবে। এটা আমরা কেটে দিলাম। এখন আমরা অপেক্ষায় থাকবো। এরপরে এখানে লেখা আছে আবেদন সময় শেষ হওয়া পূর্বে আপনার ব্যাংক রিফান্ড তথ্য, যথাযথ ডকুমেন্টস এবং দরপত্র প্রদান করুন। অর্থাৎ নিলাম শেষ হওয়া অবধি যে কোনো সময় আমি আমার ডকুমেন্টস পরিবর্তন বা দর মূল্য পরিবর্তনও করতে পারি। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয়, যদি আপনারা পরবর্তীতে কোনো আপনার দর মূল্য বাড়াতে চান সেক্ষেত্রে করণীয় কি থাকবে সেটা আমরা দেখাই। যদি আপনি মনে করেন যে আপনারা দর মূল্য বাড়াতে চাচ্ছেন সেক্ষেত্রে যেমন 175 টাকা আগে দিয়েছিলাম, এখন আমি 20 টাকা বাড়াবো, 195 টাকা করলাম। এই যে উপরে দেখতে পাচ্ছি আপনার অতিরিক্ত জামানত প্রদেয় 13,080 টাকা, অর্থাৎ আমাকে এখন অতিরিক্ত 13,080 টাকা জামানত প্রদান করতে হবে। যেহেতু আমার পূর্বে থেকে এখন আমার দরমূল্য বেড়ে গেছে সেক্ষেত্রে সামঞ্জস্য রাখার জন্য আমার জামানত যেহেতু জামানত 10% হতে হবে সেক্ষেত্রে আমার এই অতিরিক্ত পরিমাণ জামানতটা প্রদান করতে হবে। নিচে সাবমিট করুন বাটনে ক্লিক করলাম। এরপর অতিরিক্ত জামানত প্রদান করুন, এই যে লাল রঙের বাটন দেখাচ্ছে, এটা আমাকে প্রদান করতে হবে। এই যে 13,080 টাকা, এখানে সাবমিট করুন বাটনে ক্লিক করলাম। আবার পুনরায় একটি জামানত টোকেন স্লিপ জেনারেট হয়েছে। এখানে একটি বিষয় সবাইকে খেয়াল রাখতে হবে, যদি প্রথম স্লিপে অর্থাৎ প্রথমবার যদি জামানত প্রদান করে না থাকি তাহলে দ্বিতীয়বারের সময় অর্থাৎ অতিরিক্ত জামানত প্রদানের সময় এটির টোটাল টাকাটা সমন্বয় হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছি টাকার পরিমাণ টোটাল দেখাচ্ছে 1,27,530 টাকা। এই টাকাটা জমা করতে হবে। আর একটু এটা ক্লিয়ার করে বলি, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি জামানত স্লিপ, দেখুন এখানে লেখা আছে জামানত স্লিপ 1, অর্থাৎ আমরা যদি প্রথমটি জমা না করে থাকি তাহলে আমরা একটি স্লিপের মাধ্যমে, যেটি সর্বশেষ যে স্লিপটি জেনারেট হবে সেই স্লিপের মাধ্যমে আমরা জামানত প্রদান করতে পারবো। আর যদি প্রথমটি জমা করে থাকি এবং পরবর্তীতে দরমূল্য বাড়ানোর পরে অতিরিক্ত যে জামানত
দিতে হবে, সেটির জন্য আলাদা জামানত স্লিপ 2 হিসেবে এখানে দেখতে পারবো। আশা করি সবাই এখানে বুঝতে পারছেন। এখন আমরা অপেক্ষায় থাকবো নিলাম শেষ হওয়া অবধি। এরপরের পর্বে আমরা দেখব কিভাবে জয়ী হলে কি কি করণীয় থাকবে সেই সম্পর্কে। ধন্যবাদ।